এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। ভাইয়া, তোমায় খেতে ডাকছে। যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে। সবার খাওয়া শেষ অনেক আগেই। মালিহা খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারিনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এরই মধ্যে তানভীর হাজির হয়েছে। ভাইয়া, রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? না, এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। না, গাড়ি লাগবে না আম্মু। দুই ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানভীর। সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে, কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কি না, এসব কিছু দেখার যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনো দিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার? তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত এবং স্বাধীন। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছুটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইটা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছুটাছুটি শেষ হয় বড় আব্বুর জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে। আহমদ আলী খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তর করলেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘের শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিংয়ের সাথে কুলাতে পারছি না। প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো। কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না, আর না শোনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে, রাজনীতি করবে। পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন কোনো কথা না বলে 3 দিকে যার যার রুমে চলে যায়। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসছেন 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 যা খাবার রেডি করছেন। বিকেলে আবিরের সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টে 2-3টা জায়গায় একটু একটু রক্ত লেগে আছে। আর আবিরের হাতেও 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ছোট চাচু ইকবাল খানের। কি রে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান। কি হয়েছে আবির? বুকের ভেতরটা ছাদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড় ও মা সহ্য করতে পারেন না। আবির বলল, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিলেও অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু কেয়ার রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখে মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল। তানভীর বলল, চাচ্চু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিকটা জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে বারবার। আলী আহমদ খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি, তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল, আসলে বড় আব্বু সামান্য হাতটা কেটেছে ভাইয়ার। আলী আহমদ খান, থাক, আমায় কিছু বুঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি।
তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবে না যেন জড়ায়। তানভীর বলল, জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকায়। তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিন ব্যথা অনুভব হয়, ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই চাঁদটার দিকে তাকিয়ে আছে, চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও পড়ছে না। একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি। হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীলার ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় চাঁদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে। তারপর ধীরে স্থিরে কণ্ঠে জানতে চায়, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? তানভীর বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা, তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতেও পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির বলল, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি, যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি। আর আগামীকাল 12টার আগে কেউ যেন না ডাকতে আসে আমায়। আচ্ছা ভাইয়া, আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ, অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটের কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুলো নিজের বিছানায় মাথার নিচে 2 হাত রেখে চোখ বুঝলো। মেঘ খাবার খেয়ে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো, 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা। তার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবি ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পর সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল, কিন্তু করবে কি? না আছে ফেসবুক, আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানোর দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবে মাত্র 5ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি 9 থেকে 10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা, একটা সপ্তাহও হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল, আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে দেখি বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি, 2 গালে আবিরের 5 আঙুলের দাগ বসে গিয়েছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘবালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বৃতৃষ্ণা।
2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা বলা হয়নি মেঘের সাথে। 2-1বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, আমি জানাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 2। গল্পটির লেখিকা হচ্ছে সালমা চৌধুরী। আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে